নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বা ভোটের দিনে গণভোটের প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে সরকারকে নির্বাচন কমিশনের সাথে দ্রুত যোগাযোগের তাগিদও দিয়েছেন তারা। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ মঙ্গলবার দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই সুপারিশ তুলে দেন। এরপর জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। আমরা সরকারকে অনুরোধ করেছি, পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন। গণভোটের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দিন নির্ধারণ করেনি কমিশন। সরকারের আদেশের পর নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো দিন গণভোট হতে পারে জানিয়ে আলী রিয়াজ বলছেন, সরকার কিভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে সেই ব্যাপারে সুপারিশ দিয়েছে কমিশন। আজকে আমাদের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হয়েছে সেখানে আমরা এগুলো চিহ্নিত করে দিয়েছি, কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে, কোনগুলো অফিস অর্ডারের মাধ্যমে করা যাবে। ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে সুপারিশগুলো আলোচনা করা হয়েছে বলেও জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আমির খসরু জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চায় বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা গত এক দশকের চেয়ে বেশি সময় আলোচিত হয়েছে, এবং আলোচিত হচ্ছে এই কারণে যে তত্ত্বাবধায়ক ব্যতীত বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য নয়। এই জন্য সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়কের পক্ষে বিগত বছরগুলোতে দাবি তুলেছে। সেটা আজকের প্রেক্ষাপটেও ভিন্ন কিছু নয়। নির্বাচন সুষ্ঠু করতে ইসিতে 18 দফা দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নভেম্বরে গণভোট আয়োজনকে মুখ্য ধরে এই প্রস্তাব উত্থাপন করা হয়। এ সময় জোটবদ্ধ নির্বাচনেও নিজ দলের প্রতীক নির্বাচন করার বিধান বহাল রাখার দাবি জানায় জামায়াত নেতারা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ইসির সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বৈঠকে জামায়াতের 7 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে 18 দফা দাবি উপস্থাপন করে। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত নেতা মিয়া গোলাম পারোয়ার বলেন, প্রস্তাবের মধ্যে অন্যতম হলো জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা। রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে সেটা জানতে হবে, জানার পরেই না তারা হানা ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে সহিংসতা বা কিছু কেন্দ্রে ভোট বন্ধের আশঙ্কা থাকবে। তাই নভেম্বরে গণভোট আয়োজনের ব্যাপারে জোর দেয় দলটি। এ সময় জোটবদ্ধ নির্বাচনে প্রতীকের বিষয়ে বিএনপির আপত্তির প্রসঙ্গে তিনি বলেন, এই বিধান সংশোধনের দাবি তোলা লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গের স্পষ্ট উদাহরণ। যে এটা একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে, তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টেলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে, যেগুলো এত পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, জাতির সাথে জড়িত, সুষ্ঠু ভোটের সাথে জড়িত। ইসিকে জামায়াতের পক্ষ থেকে দেওয়া চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকেও নিরপেক্ষতা বজায় রেখে সৎ, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগের ব্যবস্থা ও তাদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করতে হবে। বক্তব্যের শেষে প্রবাসী ভোটারদের ভোট প্রদান আরও সহজতর করার দিকটিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয় কমিশনের প্রতি।
মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে আপিল বিভাগে জামায়াতের পক্ষে শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চে এই শুনানি হয়। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। বলেন, 36 বছর আগে জামায়াত বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের প্রস্তাব দিয়েছিল। এখনো পর্যন্ত এটি দেশের গণতন্ত্রের জন্য সবথেকে গ্রহণযোগ্য ফর্মুলা। অনেক সিনিয়র আইনজীবী এবং মাইনরিটি জাজেস 3 জন সকলেই বলেছিলেন যে এই ব্যবস্থাটা যদি বাদ করা হয় তাহলে কি কি ঘটতে পারে। তারা যা যা বলেছিলেন ঘটতে পারে তার প্রত্যেকটি ঘটনাই বিগত 15 বছরে একটার পর একটা ঘটেছে। এই জন্য আমরা আদালতে বলেছিলাম ওই দিন যে এই জাজমেন্টটা, মাইনরিটি জাজমেন্টটা হলো প্রফেটিক জাজমেন্ট। অনেক সময় মতদ্বৈততা পরবর্তীতে সত্য প্রমাণিত হয়, এইখানকার মতদ্বৈততা পরবর্তীতে সত্যে প্রমাণিত হয়েছে। তত্ত্বাবধায়ক পদ্ধতি নয়, জাতীয় নির্বাচন হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে, দাবি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের। আর শুধু কয়েকটি সিট পাওয়ার জন্য এনসিপি জোট করবে না বলে সাফ জানিয়েছেন সার্জিস আলম। রাজশাহীতে এনসিপির এক আয়োজনে এসব কথা বলেন তারা। শাখাওয়াত হোসেন সাদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মুনির শুভ। শক্তিশালী দল হিসেবে নির্বাচনে অংশ নিতে চায় জাতীয় নাগরিক পার্টি। সে লক্ষ্যে রাজশাহী বিভাগের মহানগর ও জেলাগুলোতে আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাই করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ শীর্ষ নেতারা। দুপুরে নগরীর একটি মোটেলে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন তারা। আহ্বায়ক নাহিদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অফ ডিসেন্ট বাতিল সহ ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করলে স্বাক্ষর করবে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা যে সাংবিধানিক আদেশের কথা বলছি, আমরা আজকে যেটা বাস্তবায়ন করবে আমরা সেই বিষয়গুলো দেখতে পারবো এবং সরকারের জায়গা থেকে যখন সেই বিষয়গুলো নিশ্চিত করা হবে সেই মাত্রই আমরা জুলাই সনদ তৈরি করা হয়েছে, জুলাই জাতীয় সনদ, সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বাক্ষর করব। নাহিদ বলেন, আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না, ডক্টর ইউনূসের নেতৃত্বেই হতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আর গঠিত হবে না, সেটা নিয়ে অনেক ভিন্নমত আছে এবং ঐক্যমত্য কমিশনে একটা অবস্থান নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনেই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং এটা এই সরকারেরই দায়িত্ব ছিল, এই সরকারেরই প্রতিশ্রুতি ছিল যে সংস্কার বিচারের মাধ্যমে তিনি একটি ট্রানজিশন ঘটাবে বা একটা নির্বাচনের আয়োজন করবে। এ সময় কথা বলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জানান, জনগণের আকাঙ্ক্ষাকে একপাশে রেখে শুধু কয়েকটি সিট পাওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি কোনো জোট করবে না। আমরা মনে করি আগামীর বাংলাদেশের জন্য হোক, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য হোক, জুলাইয়ের প্রত্যেকটি চাওয়াকে বাস্তবায়ন করার জন্য হোক, কিংবা রাজনৈতিক দল হিসেবে শক্ত ভিতের উপরে দাঁড়ানোর জন্য হোক, এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে এনসিপি অংশগ্রহণ করতে চায় এবং জনগণের প্রতিনিধিত্ব সংসদে করতে চায়। এদিন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও নওগাঁর নেতাদের সাক্ষাৎকার নেন এনসিপির শীর্ষ নেতারা। সিরাজুল মুনির শুভ, নাগরিক। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে যাচ্ছেন জাতীয় নির্বাচনে। প্রায় 1.5 কোটি প্রবাসীর এই অংশগ্রহণ বদলে দিতে পারে ভোটের সমীকরণ। ডাকভোট ও মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। তবে বাস্তবায়ন এখন বড় চ্যালেঞ্জ। আল জাজিরার বিশ্লেষণ থেকে জানাচ্ছেন অলিউল রানি। দীর্ঘদিনের বঞ্চনা শেষে অবশেষে প্রবাসীদের হাতে ফিরছে ভোটাধিকার। যুক্তরাষ্ট্রের আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশন জানায়, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন প্রায় 1.5 কোটি প্রবাসী ভোটার। উপসাগরীয় অঞ্চল, ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে থাকা এই প্রবাসীরা দেশের মোট ভোটারের প্রায় 10% বেশি। তাদের ভোট গ্রহণে রাখা হচ্ছে ডাক ভোটের ব্যবস্থা, সাথে যুক্ত হচ্ছে পোস্টার ভোট বিডি নামের একটি অ্যাপ। এই অ্যাপে প্রবাসীরা জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে নিবন্ধন, ব্যালট ট্র্যাকিং সহ পুরো প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন। নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ভোটের খাম প্রবাসীদের ঠিকানায় পাঠানো হবে। ব্যালট পূরণ করে পোস্ট অফিসের মাধ্যমে ফেরত পাঠাতে পারবেন তারা।
তবে এই উদ্যোগ বাস্তবায়নে আছে চ্যালেঞ্জ। নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সতর্ক করে বলেন, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত না হলে পুরো নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। 2024 সালের গণ অভ্যুত্থানে প্রবাসী শ্রমিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তারা রেমিটেন্স বয়কট আন্দোলনের মাধ্যমে তৎকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এখন তাদের ভোটকেও দেখা হচ্ছে দেশের রাজনীতিতে এক নতুন শক্তি হিসেবে। জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও জামায়াত ইসলামী তিনটি বড় দলই প্রবাসীদের মন জয় করতে চায়। তাই নানান অঙ্গীকার করছে দলগুলো। প্রবাসী কল্যাণ, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং প্রবাসীদের বিনিয়োগের পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বিশ্লেষকরা বলছেন, এই ভোটাররা শুধু সংখ্যায় নয়, প্রভাবেও গুরুত্বপূর্ণ। তাদের সিদ্ধান্ত অনেক আসনে জয় পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারে। অলিউল রনি, নাগরিক। দর্শক, প্রতিবেদনটি তৈরি করেছেন সহকর্মী অলিউল রনি। উদ্যোক্তাদের কাছ থেকে ব্যবসা বাণিজ্যের সংকটের কথা শুনছেন না প্রধান উপদেষ্টা। গত 4 মাস তার সময় চেয়েও পাননি বিজিএমইএ নেতারা। অভিযোগ, তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠনটির সভাপতির। দুপুরে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, একতরফা ও আলাপ আলোচনা ছাড়া সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে যা বাস্তবতা বিবর্জিত। সাইদ আরমানের রিপোর্ট। গত সপ্তাহে শ্রম আইনের হালনাগাদ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার, যা উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। তবে কারখানা মালিকরা বলছেন, আইনের বেশ কয়েকটি ধারা নৈরাজ্য তৈরি করবে শিল্প খাতে, রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করবে, দুর্বল করবে অর্থনীতি। দুপুরে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর নেতৃত্বে সংবাদ সম্মেলন ডাকা হয়, যেখানে নিট মালিকদের সংগঠন বিকেএমইএ সহ অন্য খাতের শীর্ষ নেতারা যোগ দেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ব্যবসায়ীদের দূরত্ব বাড়ছে কিনা। আজ পর্যন্ত বিজিএমইএ 4 মাস দায়িত্ব নেওয়ার পরে সেভারাল টাইম সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আমাদের কনসার্নগুলো জানানোর জন্য। উনি সময় দেন নাই। $100 মিলিয়ন কোম্পানি, আমি আমার ক্ষোভের সাথেই বলছি যে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে, উনি ওনাকে সময় দেন, আর 40 বিলিয়ন ইন্ডাস্ট্রি এক্সপোর্টার হিসেবে ওনাকে সময় দেন না। তো এটার দায় ওনাকেই নিতে হবে। সময় না দিলে আমার কনসার্নটা কিভাবে জানাবো, কিভাবে নেগোশিয়েট করব। সংবাদ সম্মেলনে শ্রম আইনের বাইরে চট্টগ্রাম বন্দরে মাসুল বাড়ানো, এলডিসি উত্তরণে সরকারের নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করেন ব্যবসায়ী নেতারা। তারা বলেন, যখন ব্যবসা বাণিজ্য নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে, তখন মুনাফায় থাকা বন্দরের মাসুল বাড়ল কার স্বার্থে? অবশ্যই যারা ইউজার তাদের সাথে কিন্তু ডিসকাশন না করে এই ধরনের উদ্যোগ কার স্বার্থে করা হলো? দেশে তো প্রতিটা ইন্ডাস্ট্রি কিন্তু এখন প্রোডাক্ট কস্ট উইল বি এক্সপেন্সিভ, ইভেন কমোডিটি প্রাইসেস উইল বি অলসো এক্সপেন্সিভ। সংবাদ সম্মেলনে এলডিসি উত্তরণ 3 বছর পিছিয়ে দেওয়ার দাবি করেন ব্যবসায়ী নেতারা। বলেন, ব্যবসার পরিবেশ ঠিক না করে দিয়ে এলডিসি উত্তরণে তাদের সমর্থন নেই। প্রশ্ন তোলেন, পৃথিবীর কোন দেশে এত উচ্চ সুদ এবং জ্বালানি সংকট রয়েছে? কেন এশিয়াতে আমাদের ইন্টারেস্ট রেট সর্বোচ্চ? এগুলো আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বাড়াচ্ছে, ইজ অফ ডুইং বিজনেস কমাচ্ছে। তো এইগুলা সরকার যদি অ্যাড্রেস করে কালকে বলে দেয় যে আপনার জ্বালানি চাহিদা মাত্র পাবেন, ইন্টারেস্ট রেট 9% হবে, এনপিএল কমে আসবে 10%-এ, ঢাকা চিটাগাং রোডে আপনি যেতে পারবেন 4 ঘন্টায়, কালকে বলে দেন পরশুদিন গ্রাজুয়েশনে চলে যান, কোনো সমস্যা নেই। ব্যবসায়ী নেতারা বলেন, সরকারের একতরফা ও আলোচনা ছাড়া পদক্ষেপগুলো স্বল্পমেয়াদী বিষয় নয়, সুদূর প্রসারী নীতিগত ইস্যু। ফলে জেদ টানতে হবে পরবর্তী রাজনৈতিক সরকারকে। পরবর্তী যারা সরকারে আসবেন তারা ভোগ করবেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর আদেশ 2রা নভেম্বর। সকালে ট্রাইব্যুনাল 2-এ অভিযোগ গঠনের উপর শুনানিতে অংশ নেয় স্টেট ডিফেন্স। এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে ট্রাইব্যুনাল। এদিকে একই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় আটক জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশও দেয়া হবে আগামী 2রা নভেম্বর। এছাড়া আন্দোলনে লক্ষ্মীপুরের শিক্ষার্থী সহ 5 হত্যায় জড়িত 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
কারফিউ জারি করে যাতে করে মানুষ আনরুলি না হয় এবং সহিংস কোনো ঘটনা না ঘটাতে পারে, সেই জন্য হাসানুল হক ইনু শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন এবং শেখ হাসিনাও বলেছেন যে কারফিউ হবে কিন্তু কোনো গুলি হবে না। মেট্রো রেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটের আদেশ আগামীকাল। এর আগে ২৭ অক্টোবর মেট্রো রেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। রিটে মেট্রো রেল ও সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কি না তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। মেনটেন্যান্সটা কীভাবে হচ্ছে এই ব্যাপারে শোকজ রুল দিয়েছে, পাশাপাশি তার এবং একটা হাই পাওয়ার ইনকোয়ারি কমিটি করা। শুধু ওই ডিপার্টমেন্টের মেটেরিয়ালের কর্মকর্তা দিয়ে হবে না, বাইরের ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি করার জন্য প্রেয়ার দিয়েছে এবং তার পরিবারকে কম ক্ষতিপূরণ দেওয়ার জন্য করেছে। তো দুটো রিটই আজকে শুনানি হয়েছে, তো দুটো রিটই একসঙ্গে হবে, আগামীকাল এটা আদেশ হবে। লন্ডনে মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলমকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব। যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন শহীদুল আলম। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করলেও এখনও আশা ছাড়েননি বলে জানান তিনি। বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট শাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ। এ সময় অন্যদের মধ্যে সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, ব্যারিস্টার নাজির আহমেদ, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ রিয়াদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।